ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য একটি প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, রামকৃষ্ণ সংঘে মাদার নামে খ্যাত ছিলেন কে? সঠিক উত্তর হবে মিসেস সেভিয়ার। পরবর্তী প্রশ্ন, একের দুয়ের দাগে রাধারানীর আনন্দ হইল কিন্তু মনে ভাবিল যে, কি মনে ভেবেছিল? উত্তর হবে দাম নেব কি প্রকারে। পরবর্তী প্রশ্ন, একের তিনের দাগে বিদ্যাসাগর আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন কোন রচনায়? উত্তর হবে ক্ষয়ের দাগে অসাধু রচনায়। পরবর্তী প্রশ্ন, একের চারের দাগে লুঙ্গি শব্দটি যে ভাষা থেকে বাংলায় আগত সেটি হচ্ছে বর্মী ভাষা থেকে। পরবর্তী প্রশ্ন, একের পাঁচের দাগে রাজা স্বয়ং দরবারে উপস্থিত, এখানে স্বয়ং হলো আত্মবাচক সর্বনাম। পরবর্তী প্রশ্ন, একের ছয়ের দাগে আবহমান কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল? সঠিক উত্তর হবে অন্ধকার বারান্দা। একের সাতের দাগে দেরাজ খুলে দেখি শঙ্কু দেরাজ খুলে দেখলো, সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে পাসপোর্টটা রয়ে গেছে। একের আটের দাগে প্রশ্ন, অজস্র চুলের চুমা অবিরত ঝরে পড়ে, কোথায় ঝরে পড়ে? সঠিক উত্তর হবে হিজলে, কাঁঠালে এবং জামে। গয়ের দাগে উত্তরটি হবে। পরবর্তী প্রশ্ন, দুয়ের দাগে কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুয়ের এক, ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা। কবি দুরন্ত পিপাসা বলতে কি বুঝিয়েছেন? উত্তর হবে মানুষের ফেলে আসা জন্মভূমিতে ফিরে আসার বেপরোয়া ইচ্ছে বা চিরকালীন আকাঙ্ক্ষা হলো দুরন্ত পিপাসা। এরপরে রয়েছে দুয়ের দাগে আলাল ও হুতম কে? উত্তর হবে আলাল হলো পেরিচাঁদ মিত্রের লেখা আলালের ঘরের দুলাল নামক নকশা জাতীয় গ্রন্থ, এবং হুতম হলো কালীপ্রসন্ন সিংহ রচিত হুতম পেঁচার নকশা নামক নকশা জাতীয় রচনা। পরবর্তী প্রশ্ন, দুয়ের তিনে দাগে স্বামীজি মা বা ধীরামাতা রূপে কাকে সম্বোধন করতেন? উত্তর হবে মিসেস সারাবুলকে মা বা ধীরামাতা রূপে সম্বোধন করতেন স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন, পূরণবাচক বিশেষণ কাকে বলে? উত্তরটা আমরা জেনে নেব। সংখ্যার ক্রমকে নির্দেশ করে যে বিশেষণ তাকে পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ বলে। যেমন রমা নবম শ্রেণীতে পড়ে, এখানে নবম হলো পূরণবাচক বিশেষণ, কারণ সংখ্যা হচ্ছে 9, তার পূরণের বোধ জন্মাচ্ছে নবম শব্দটির দ্বারা, কাজেই নবম হলো পূরণবাচক বিশেষণ। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, করভাস, চিনি এবং পাউরুটি প্রদত্ত এই শব্দগুলো উৎসগত দিক থেকে কোন শ্রেণীর শব্দ? আমরা জেনে নেব। করভাস হচ্ছে লাতিন বা ল্যাটিন শব্দ, চিনি হচ্ছে চীনা শব্দ, পাউরুটি হচ্ছে পর্তুগিজ শব্দ। এরপরে দুয়ের ছয়ের দাগে রয়েছে জাদুকর আরগাসের সম্পূর্ণ নাম কি? উত্তর হবে দেমিনগো বার্তেলেমে সারমিয়েন্তো। দেমিনগো বার্তেলেমে সারমিয়েন্তো। মানুষ মানুষের জন্য মানুষ পদটি কোন শ্রেণীর বিশেষ্য? উত্তর হবে জাতিবাচক বিশেষ্য। এরপরে দুয়ের আটের দাগে ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইয়া বুঝিতে পারিল, কে কি বুঝতে পারল? এর উত্তরটা আমরা জেনে নিচ্ছি। রাধারানী বুঝতে পারল। কি বুঝতে পারল? রাধারানী ক্ষুদ্র বুদ্ধিটুকুতে বুঝতে পারল যে তার ঘাড়ের উপর পড়া অপরিচিত লোকটি বা ব্যক্তিটি কোনো মন্দ উদ্দেশ্য নেই, বরং লোকটি দয়ালু ছিল। এরপরে দুয়ের নয়ের দাগে রয়েছে হিন্দি উপস্থিত সেই চেষ্টা করেছেন। হিন্দি কোন চেষ্টার কথা বলা হয়েছে?
উত্তরটা হচ্ছে এক্ষেত্রে প্রাবন্ধিক হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বা করেছেন। অর্থাৎ হিন্দি ভাষার সাহিত্যে বিদেশি শব্দ প্রয়োগ না করার চেষ্টার কথা লেখক বলেছেন। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 3-1 মরদ কি বাত হাতি কা দাঁত। উদ্ধৃতাংশটি কোন রচনার অন্তর্গত? উদ্ধৃতাংশটি স্বামী বিবেকানন্দের লেখা চিঠি নামক রচনার অংশ। উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 3-2 তারা দরিদ্র কিন্তু লোভী নয়। তারা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা বলতে রাধারানী এবং তার মায়ের কথা এখানে বলা হয়েছে। কথাটির অর্থ বুঝিয়ে দাও। 4 রয়েছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। কোন কন্যাকে দেখেনি? এখানে হবে কেশবতী কন্যাকে দেখেনি। তার রূপের বর্ণনা দাও। নটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। উদ্ধৃত চরণটি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? অর্থাৎ নটে গাছটি বুড়িয়ে ওঠে মুড়োয় না, এই লাইনটি বা চরণটি কবিতায় 3 বার ব্যবহার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন 5 ফুরে না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা। একগুয়েটাকে তার দুরন্ত পিপাসা, ফুরোয় না বলতে কি বোঝানো হয়েছে? একগুয়েটা বলতে একরোখা জেদি ছেলেটির কথা বলা হয়েছে, যে গ্রাম ছেড়ে অর্থ রোজগারের সন্ধানে বা যে কোনো উদ্দেশ্যে শহরে গেছিল। পরবর্তী প্রশ্ন এর মাঝে বাংলার প্রাণ। কবি কোথায় কিভাবে বাংলার প্রাণকে অনুভব করেছেন? আকাশের সাতটি তারা কবিতা অবলম্বনে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরবর্তী প্রশ্ন 6 বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6-2 অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কোথা থেকে ফিরছিল? রাধারানী রথের মেলা থেকে ফিরছিল। অর্থাৎ মাহেশে যে রথ অনুষ্ঠিত হচ্ছিল সেই রথের মেলা থেকে রাধারানী তার বাড়িতে ফিরছিল, অর্থাৎ শ্রীরামপুরে তার বাড়ি ছিল, সেখানে ফিরছিল। ফেরার পথে কিভাবে সে বিপর্যস্ত হলো, কিভাবে তার এই অবস্থা থেকে মুক্তি ঘটে লেখো। পরবর্তী প্রশ্ন 7 কিন্তু কি অসামান্য তার বুদ্ধি। কার কোন অসামান্য বুদ্ধির কথা এখানে বলা হয়েছে তা লেখো। এখানে সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরি নামক বইতে করভাস নামক গল্পে করভাস প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছে। প্রশ্ন উদ্ধৃত কথাটি তার সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ করভাস সম্পর্কে বলা হয়েছে। করভাসের অসামান্য বুদ্ধির পরিচয় তুলে ধরতে বলা হচ্ছে। 7-2 প্রফেসর শঙ্কুর পাখি পড়ানোর যন্ত্রটির নাম কি? উত্তর হবে অর্নিথন। এই যন্ত্রের বিবরণ দিতে বলা হচ্ছে। যন্ত্রটির মাধ্যমে করভাসের শিক্ষিত হওয়ার যে নজির গল্পে আছে তা লেখো। এরপরে চলে যাব আমরা 8 সেখানে রয়েছে ভাবার্থ এবং সারাংশ। ভাবার্থ লেখো। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। উত্তরটা আমি প্রস্তুত করেছি, একটু দেখে নাও। সৌন্দর্য পিপাসু মানুষ অচেনাকে চেনা ও অজানাকে জানার নেশায় দেশ দেশান্তরে ছুটে বেড়ায়। সে বহু অর্থ শ্রম ব্যয় করে অরণ্যে, পাহাড়ে, সমুদ্র, নদীর ঘাটে ঘাটে ভ্রমণ করে, কিন্তু অচেনার এই আনন্দ পেতে হলে প্রকৃতির সৌন্দর্যকে অনুভবের জন্য দেশ ভ্রমণের আবশ্যকতা নেই বা প্রয়োজন নেই। মর্মচক্ষু দিয়ে, চর্মচক্ষু নয় বা চামড়ার চোখ নয়, মানস চক্ষু দিয়ে বা মর্মচক্ষু দিয়ে পৃথিবীর সৌন্দর্য উপলব্ধি করতে হয়। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা ধানের শীষ বা ঘাসের ডগায় থাকা শিশির বিন্দুর মধ্যেও পরিচিত অনাবিষ্কৃত সৌন্দর্য খুঁজে পাওয়া সম্ভব। এরপরে সারাংশ রয়েছে। হে ভারত ভুলিও না, নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞমুচি মেথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই, বল মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। ভারতবাসী আমার প্রাণ, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ,
ভারতের কল্যাণ আমার কল্যাণ, আর বলো দিন রাত, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। সারাংশটা উত্তর হবে, শিরোনামে একটু দিতে হয় ভারতবর্ষের মর্মবাণী। ভারতবর্ষের মর্মবাণীটি হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এদেশের কাছে প্রতিটি মানুষ পবিত্র, এই পুণ্যভূমির সঙ্গে প্রত্যেক ভারতবাসীর আত্মিক বন্ধন অত্যন্ত দৃঢ়। সকল দুর্বলতা কাপুরুষতা ত্যাগ করে আজ সকলকে এক মহামিলনের মন্ত্রে দীক্ষিত হতে হবে। জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে ভারতের সকল মানুষকে জাতীয়তাবোধে উদ্দীপ্ত হতে হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।